পাকিস্তানের মাঠ রাওয়ালপিন্ডিতে ইতিহাস গড়ে নিল বাংলাদেশ। পাকিস্তানের পক্ষে টেস্টে প্রথম জয়, তাও আবার পাকিস্তানের মাটিতে। পাকিস্তানকে পাকিস্তানের মাটিতেই ধুলাই করে দিল বাংলাদেশ। পাকিস্তানের অহংকারকে পাকিস্তানের মাটিতেই মিশিয়ে দিয়েছে বাংলাদেশের খেলোয়াড়রা। কি ছিল না এই ম্যাচে! ব্যাটসম্যানদের ব্যাটিং ছিল দুর্দান্ত, বোলারদের বোলিং ছিল দুর্দান্ত, ফিল্ডারদের ফিল্ডিং ছিল দুর্দান্ত। ব্যাটসম্যানদের যখন দায়িত্ব এসেছে তখন ব্যাটসম্যানরা 100তে 100 দায়িত্ব পালন করেছেন। যখন ফাস্ট বোলারদের দায়িত্ব এসেছে তখন ফাস্ট বোলাররা তাদের দায়িত্ব সম্পূর্ণভাবে পালন করেছেন। যখন আবার স্পিনারদের দায়িত্ব এসেছে তখন স্পিনাররা আবার পাকিস্তানি ব্যাটসম্যানদের উপর ঝাঁপিয়ে পড়েছেন। ফিল্ডারদের কথা কি ভুলে গেলে চলবে? কেননা ফিল্ডারও তো যোগ্য সঙ্গ দিয়েছে বোলারদেরকে। এই একটা কমপ্লিট টেস্ট ম্যাচ উপহার দিয়েছে বাংলাদেশি ভক্তদের বাংলাদেশি ক্রিকেটাররা। এইরকম ম্যাচ কি বাংলাদেশ আদৌ দেখেছে, বা এরকম পারফরমেন্স বাংলাদেশি ভক্তরা কি আদৌ দেখেছে বাংলাদেশি প্লেয়ারদের কাছ থেকে? সেটা হয়তো বা খুঁজে বের করতে হবে। তো পঞ্চম দিন শুরু করে বিশাল একটা স্বপ্ন নিয়ে বাংলাদেশি প্লেয়াররা স্বপ্ন দেখছিলেন। বাংলাদেশি ভক্তরা একটা সেশনই যথেষ্ট ছিল খেলাটাকে নিজেদের দিকে নিয়ে আসার জন্য। চতুর্থ দিন শেষ হওয়ার আগেই পাকিস্তানের একটা উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। চতুর্থ দিন শেষেই বিশ্লেষক থেকে শুরু করে কমেন্টেটররা বা ভক্তরা প্রত্যেকেই বলছিলেন যে একটা ফায়ারি সেশন যদি বাংলাদেশ পার করতে পারে, একটা সেশনও যদি পাকিস্তানের উপর অ্যাটাক করতে পারে, তো পুরোপুরি ম্যাচের সিনারিটা বাংলাদেশের দিকেই চলে যাবে। আমি আমার আগের ভিডিওতেও এই কথাটা বলেছিলাম যে বাংলাদেশ কি পারবে একটা ফায়ারি সেশন পার করতে। তো যেরকমটা ভক্তরা বা বিশ্লেষকরা বলেছিলেন বা ভেবেছিলেন, ঠিক সেরকমটাই করে দেখিয়েছে বাংলাদেশি বোলাররা। পঞ্চম দিন শুরু হওয়ার সাথে সাথেই পাকিস্তান শিবিরের প্রথম আঘাত হানেন হাসান মাহমুদ। ক্যাপ্টেন শান মাসুদকে লিটনের হাতে ক্যাচ বানিয়ে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দেন, যদিও এই আউটেও শান মাসুদ নারাজ ছিলেন। তো এরপর নাম্বার 4-এ নামেন আগের ইনিংসে 2 বলে ডাক খাওয়া বাবর আজম। এই ইনিংসও 1 বলে ডাক খেতেই চলেছিলেন যদি না লিটন কুমার দাস ক্যাচটা না মিস করতেন। যেই লিটন আগের ইনিংসে বাবরের দুর্দান্ত ক্যাচ ধরে বাবরকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দিয়েছেন, সেই লিটনই বাবর আজমের একটা সহজতম ক্যাচ দ্বিতীয় ইনিংসে ছেড়ে দিয়েছেন প্রথম বলে। তো এরপর তো একটু শঙ্কিত হয়ে যায় বাংলাদেশি ভক্ত থেকে শুরু করে সবাই। কিন্তু এই শঙ্কাটা বেশিক্ষণ থাকেনি বাংলাদেশের উপর, কেননা বাবর আজম এত বড় একটা জীবন পাওয়ার পরও তার ইনিংসটার স্থায়িত্ব ছিল মাত্র 22 রানের। 22 রানের মাথায় নাহিদ রানার একটা এক্সক্লুসিভ আগুন ঝরা বোলিংয়ে ক্লিন বোল্ড আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত চলে যান বাবর আজম। আর এরপর বাকি কাজটা সেরে নেন স্পিনাররা। হুট করেই পঞ্চম দিনে স্পিনারদের বল গ্রিপ করা শুরু করে দেয় রাওয়ালপিন্ডির পিচে। তো এই দৃশ্যটা দেখেই ক্যাপ্টেন শান্ত 2 প্রান্ত থেকে 2 স্পিনারকেই এটাকে নিয়ে আসেন। সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজ পাকিস্তানি ব্যাটসম্যানদের উপর ঝাঁপিয়ে পড়েন। এই দুজনের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে পাকিস্তানি ব্যাটসম্যানরা। যদিও শেষের দিকে মোহাম্মদ রিজওয়ান গলার কাটা হয়ে দাঁড়াচ্ছিলেন বাংলাদেশের জন্য, কিন্তু সেই কাটাটাকেও বের করে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। তো যার ফলে পাকিস্তান মাত্র 146 রানেই অল আউট হয়ে যায় দ্বিতীয় ইনিংসে। আর এর ফলে বাংলাদেশের জন্য টার্গেট দাঁড়ায় মাত্র 30 রানের। আর বল হাতে দ্বিতীয় ইনিংসে মেহেদী হাসান মিরাজ 4টি উইকেট এবং সাকিব আল হাসান নিয়েছেন 3টি উইকেট। কে বলবে সাকিব আল হাসানের ব্যক্তিগত জীবনে এত ঝড়ঝপটা যাচ্ছে? সাকিব যে ক্রিকেটে কতটা সুন্দর সেটা আরও একটা বার প্রমাণ করেছেন সাকিব আল হাসান নিজে। সাকিব যে মাঠের ক্রিকেটের রাজা ছিলেন, রাজা আছেন এবং রাজাই থাকবে, সেটাও আর একটা বার প্রমাণ করলেন সাকিব। তো 30 রানের লক্ষ্যে ব্যাট করতে নামে বাংলাদেশের 2 ওপেনার জাকির হাসান এবং সাদমান ইসলাম, এবং ব্যাটিং করতে নেমে স্মার্টলি সুন্দরভাবে কোনো উইকেট না হারিয়ে নিজেদের লক্ষ্যে পৌঁছে যায়। আর এর সাথে সাথে বাংলাদেশও ইতিহাস গড়েন পাকিস্তানের মাটিতে। আর এই জয়টা খুব দরকারও ছিল বাংলাদেশের জন্য, কেননা বিগত 1.5 থেকে 2 মাস বাংলাদেশের উপর দিয়ে যেই ঝড়ঝাপটা গিয়েছে, এখনো যাচ্ছে, তো অবশ্যই এই জয়টা অনেক মানুষের মুখে হয়তোবা একটু হলেও হাসি ফুটাতে পেরেছে।